বৃষ্টি অনেক আগেই থেমে গেছে। বাতাসে ছড়িয়ে রয়েছে প্রকৃতির বুনো গন্ধ। পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে ভেসে চলেছে সাদা মেঘের দল। আমি এখন দাঁড়িয়ে হোমস্টের রান্নাঘরের জানালার পাশে। বৃষ্টি ভেজা সবুজ পাহাড় দেখতে আমি প্রায় 6 দিন ধরে দার্জিলিংয়ে ঘুরে বেড়াচ্ছি। আজ এসেছি এই গ্রামে। গ্রামটি পর্যটক মহলে একদম নতুন। পর্যটকের ভিড় এখনও শুরু হয়নি সেইভাবে, তাই জায়গাটি এখনও অফবিট রয়েছে। গ্রামের নাম জৌবাড়ি, তবে এটা নেপালের নয়, দার্জিলিংয়ের। এখানে আসার 1 কিলোমিটার রাস্তাটি এই রকম নির্জন আর অদ্ভুত রকম শান্ত। হোমস্টে ঢোকার রাস্তায় এমন একটি বাঁশের বেড়া দেওয়া প্রবেশদ্বার। সবুজের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে দুটো ছোট্ট কটেজ। এটাই এই গ্রামের একমাত্র হোমস্টে। কটেজের সামনে এই বাড়িটা এই গ্রামের কমিউনিটি হল। দুপুরের খাবার খেতে এখনো দেরি আছে, তাই এখন বেরিয়েছি গ্রামটি ঘুরে দেখতে। আমার গাইড স্বপ্না গুরুং, এই হোমস্টের মালকিন। আমার সমবয়সী হওয়ায় খুব তাড়াতাড়ি ভালো বন্ধুত্ব হয়ে গেল। এই জায়গাটা হোমস্টে থেকে 2 মিনিট ওপরে। এখান থেকে এরকম সুন্দর ভিউ পাওয়া যায়। স্বপ্নে ছবি তুলতে খুব ভালোবাসে, তবে নিজের নয়, প্রকৃতির। এই পথ গ্রামের ওপর দিকে বড় রাস্তায় মিশেছে। রাস্তার 2 পাশে অনেক সবজির চাষ। ছোট্ট গ্রাম, জনবসতিও খুবই কম। বেশিরভাগ মানুষ শহরে থাকেন জীবিকার জন্য। এই হোমস্টের রান্নাঘরটি আমার খুব পছন্দের। এখানে বসে চায়ে চুমুক দিতে দিতে জানালা দিয়ে পাহাড় দেখতাম, বেশ লাগতো। রান্নাঘরের একদিকের দেওয়ালে বোতলের গায়ে হাতের কারুকার্য। এখানে আসা অতিথিরাই বানিয়েছেন। দুপুরের খাবার স্বপ্না নিজেই রান্না করেছে। অনেক অতিথি হলে ওর মা করেন। ডাল, ভাত, ডিমের কারি, এইসব। খাবারের স্বাদ ভালোই। সন্ধ্যার কিছুক্ষণ আগে চারিদিক কুয়াশায় ঢেকে ফেলেছে। হাওয়ার শোঁ-শোঁ শব্দ ছাড়া এখন আর কোনো শব্দই কানে আসছে না। এ এক অদ্ভুত নির্জনতা। আর তারপরেই নামল সন্ধ্যা। শিলিগুড়ি এবং এনজেপি থেকে এই গ্রামের দূরত্ব যথাক্রমে 77 থেকে 87 কিলোমিটার। রিজার্ভ গাড়ি ভাড়া 4,500 টাকা। সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। শেয়ার গাড়িতে আসতে হলে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে সুকিয়া, তারপর সুকিয়া থেকে মানেভঞ্জন, তারপর মানেভঞ্জন থেকে হোমস্টে পর্যন্ত পায়ে হেঁটেও আসা যায়, আবার ল্যান্ড রোভার বুক করেও আসা যায়। ল্যান্ড রোভার ভাড়া 600 টাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে হোমস্টের সাথে কথা বলাই ভালো।
আপাতত দুটি কটেজ নিয়ে এই হোমস্টে। ভেতরটা একদম সাধারণভাবে সাজানো। প্রত্যেকটি কটেজে একটি করে বিছানা আর একটি টেবিল। বাথরুম কটেজের বাইরে। হোমস্টের ব্যবস্থাপনা অনুযায়ী এটা একটি ক্যাম্পিংয়ের মতো। এখানে থাকা খাওয়ার খরচ বিভিন্ন সময় বিভিন্ন রকম। এ বিষয়ে হোমস্টের সাথে কথা বলাই ভালো। ভোরের প্রথম আলো এসে পড়েছে হোমস্টের ওপর। সোনালি আলোতে ঝলমল করছে চারিদিক। এই বিশেষ মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। মেঘ এসে ঢেকে ফেলল আলোর পথ। সকাল ৯টায় ব্রেকফাস্ট করে বেরোলাম পাইন ফরেস্ট ট্রেক করতে। আমরা যাব চিত্রে পর্যন্ত। এক কিলোমিটার হেঁটে বড় রাস্তায় এসে উঠলাম। বড় রাস্তার থেকে একটি সরু পথ চলে গেছে জঙ্গলের ভেতর। আমরা সেই পথ ধরে জঙ্গলে প্রবেশ করলাম। বর্ষার সময় এ রাস্তায় কেউ আসেন না, তাই মাকড়সার জাল সর্বত্রই ভরে রয়েছে। গাছের ডাল ব্যবহার করে রাস্তা পরিষ্কার করে এইভাবে সামনের দিকে এগোতে লাগলাম। বৃষ্টির সময় জঙ্গল যেমন সুন্দর, তেমন আবার জোকের কারণে ভয়ঙ্কর। তবে বর্ষার সময় বাদ দিয়ে এই জঙ্গলের পথে বছরের অন্য যে কোনো সময় নির্দ্বিধায় আসা যায়। ঘাসের জঙ্গল পেরিয়ে এখন আমরা ঘন পাইন জঙ্গলে প্রবেশ করলাম। জায়গাটা অদ্ভুত রকম শান্ত আর গা ছমছমে রহস্যময়। আমরা প্রায় ১ ঘন্টা ধরে পাইন জঙ্গলে হেঁটে এই খোলা প্রান্তরে এসে পৌঁছেছি। তারপর এসে পৌঁছালাম বড় রাস্তায়। এটাই আপাত চিত্রে। এই রাস্তা চলে গেছে সান্দাকফুর দিকে। রাস্তা থেকে একটু ওপরে উঠলেই এমন ঢেউ খেলানো সবুজ ভ্যালি। এই সৌন্দর্য একমাত্র বর্ষার সময় পাওয়া যায়। এখানে অবশ্য জোকের উপদ্রব নেই, অত্যাধিক ঠান্ডার কারণে। আরও সামনে এগিয়ে গেলাম আর দেখলাম এই স্বর্গীয় দৃশ্য। আমরা এখন নিচের দিকে নামছি। আমাদের শরীর ছুঁয়ে ভেসে বেড়াচ্ছে মেঘ আর কুয়াশা।
সামনের ওই গ্রামটি লোয়ার চিত্রে। লোয়ার চিত্রে পৌঁছে এই হোমস্টেতে ঢুকলাম চা খেতে। এখানে আমি আগেও এসেছি। গ্রামের আরও নিচের দিকে একটি মনাস্ট্রি আছে, চিত্রে মনাস্ট্রি, দার্জিলিংয়ের বিখ্যাত মনাস্ট্রিগুলির মধ্যে একটি। মনাস্ট্রি দেখে আমরা পিচের রাস্তা ধরে হোমস্টে ফিরছি, আর তখনই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো অজানা গ্রামের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।